আচ্ছা দেখ, আমি তোদের আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি থেকে কতগুলো এক একটা বই থেকে যতটা আমি পারি এই অল্প স্বল্প করে কিছু আলোচনা করে দেবো আমি, বিশেষ করে অ্যাজারশন, রিজনিং, কেস বেসড কোশ্চেন্সগুলো এবং স্টেটমেন্ট, ইন্টার রিলেশন বিটুইন স্টেটমেন্টস। তো এই প্রশ্নগুলো আমি অল্প স্বল্প করে, হয়তো ছোট ছোট অনেকগুলো ভিডিও হবে, আমি অ্যাট এ টাইম গ্রাফিক্যালি দেখিয়ে দেবো, ভিজুয়ালি দেখিয়ে দেবো এবং আলোচনা করে দেবো, ঠিক আছে? আমি স্টেটমেন্ট, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি, পারস্পরিক সম্পর্ক, কারণ এগুলো নোটসের আকারে আমি যেগুলো প্রোভাইড করেছি তাতে আমি ডাইরেক্ট অ্যান্সারটা ওখানে দিয়ে রেখেছি, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু ওই অ্যান্সারটাই পার্টিকুলারলি কেন হলো, আমার অল্টারনেটিভ অপশনসগুলো কী ছিল, সেগুলো কিছু আলোচনা চোখের সামনে না দেখলে ধরা মুশকিল, ঠিক আছে? তো আলোচনা করতে করতেই এগোবো, তাতেই পরিষ্কার হবে। দেখ, প্রথমে যেটা দেওয়া রয়েছে, তোরা টেক্সট বইটা কিন্তু একটু সাথে খুলে রাখিস, কারণ এতে জিনিসটা বুঝতে সুবিধা হবে, কবিতাতে কোন জায়গাটায় কোন কথাটা বলা হয়েছে, পরস্পর আদৌ সম্পর্কযুক্ত কিনা, যুক্ত হলে কী ধরনের সম্পর্ক তাদের মধ্যে রয়েছে দুটো কথার মধ্যে, তোদের ধরতে সুবিধা হবে। দেখ, প্রথম স্টেটমেন্ট একের দাগের প্রশ্নটা, স্টেটমেন্ট এতে বলা হচ্ছে দ্য ট্রি ওয়ার্স এ স্কার্প, গাছটা একটা স্কার্প পরে রয়েছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য ক্রিপার, যেটা আসলে একটা ক্রিপার, যেটাকে জড়িয়ে জড়িয়ে ওপরে উঠেছে, বেষ্টন করে উপরে উঠেছে। 2 নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে, বিতে বলা হচ্ছে দ্য ট্রি হ্যাজ ক্রিমসন ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম ইটস ব্রাঞ্চেস। ক্রিমসন একটা লাল রঙের, একটা বিশেষ লাল রঙের রঙ, তো সেই রঙের ফুলগুলো ঝুলে আছে তার শাখা প্রশাখা থেকে। এবারে তুই একটা জিনিস খেয়াল কর, এই দুটো স্টেটমেন্টের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই নেই, কারণ ক্রিপার জড়িয়ে জড়িয়ে গাছটাকে জড়িয়ে উপরে উঠেছে, সেখানে তার বিস্তৃত একটা বর্ণনা রয়েছে, সেটা কবিতার একদম শুরুর দিকে রয়েছে, ঠিক আছে? এবং সেটা শুরুর দিকে 3, 4, 5টা লাইন জুড়ে রয়েছে। ক্রিমসন ক্লাস্টার্স থেকে, ক্রিমসন ক্লাস্টারে যে থোকা থোকা ফুলগুলো ঝুলে রয়েছে, সেটা ব্রাঞ্চেস, বাউসগুলো থেকে, সেই কথাটা রয়েছে অনেকটাই পরে, ওটার সাথে এটার অ্যাপারেন্টলি কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তাই এক্ষেত্রে আমরা এটার অ্যান্সারটা ডি করব। কেমন? মানে এ আর বি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এখানে দেখ, বি একে কন্ট্রাডিক্ট করছে, মানে এ বি এর বিপরীত কথা বলছে, এরকম তো নয়। বি এর কারণ, এটাও তো নয়। থোকা থোকা ফুল ঝুলে থাকার সাথে পাইথনের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রিপারের ওঠার সাথে তো কোনো সম্পর্ক নেই। যে ফুল ঝুলেছে বলে পাইথন পেঁচিয়ে উঠেছে, এটা যেরকম না, বা পাইথনের মতো পরগাছা পেঁচিয়ে উঠেছে বলে ফুল ঝুলেছে এই রঙের, এরকমটাও নয়। তাহলে এটা কি করবো? আর একটা সত্যি আরেকটা মিথ্যে, এ ট্রু বি ফলস, এটাও হবে না। তাহলে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। একের দাগের প্রশ্নটার উত্তরের অ্যান্সার হলো ডি। 2 দাগের প্রশ্ন, স্টেটমেন্ট বলছে দ্য ট্রি হ্যাজ এ রাগেড ট্রাঙ্ক উইথ ডিপ স্কার্স। রাগেড মানে কি? অমসৃণ, খড়খড়ে, খসখসে। গাছের যে গুঁড়িটা রয়েছে, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি, সেটা হচ্ছে রাগেড মানে অমসৃণ, উইথ ডিপ স্কার্স, এবং সেখানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অবশ্যই গভীর ক্ষতচিহ্ন কেন রয়েছে? একদম তো 2 নম্বর লাইনেই বলেছে দ্য রাগেড ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স। যে ইন্ডেন্টেড ডিপ, যেটাতে গভীরভাবে দাগ হয়ে গেছে ক্ষতচিহ্নের, কিসের জন্যে? যেহেতু ওই ক্রিপারটা তাকে পেঁচিয়ে 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 ওপরে উঠেছে, সেই তার যে বেষ্টনী, তার যে বাঁধন বা জড়িয়ে ধরা, সেই জড়িয়ে ধরার কারণেই গাছের গুঁড়ির গায়ে গভীর ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। এটা স্টেটমেন্ট বিতে কি বলেছে? দ্য ক্রিপার উইন্ডস টাইটলি অ্যারাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি লাইক এ জায়ান্ট পাইথন। এই ক্রিপারটা কিন্তু খুব টাইটলি, মানে খুব জোরে বা খুব শক্ত করে ক্যাজুরিনা গাছটাকে জড়িয়ে ধরে রেখেছে একটা দৈত্যাকার পাইথনের মতো। এখন গাছটা জায়ান্ট আলাদা ব্যাপার, এখানে পাইথনের আগে একটা বিশেষণ বসেছে, শুধু জায়ান্ট, একটা দৈত্যাকৃতি অজগর সাপের মতো সে হচ্ছে গাছটাকে জড়িয়ে 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 গেছে এবং খুব শক্ত করে জড়িয়েছে। তাহলে কি হলো? এটা এর কারণ হলো না? এই শক্ত করে পরগাছাটা বা আগাছাটা বা যে ক্রিপারটা যাই হোক, সেটাই গাছটাকে এতটা জোরে বেষ্টন করে শক্ত করে জড়িয়ে ধরেছে বলেই না গাছের কাণ্ডতে ওই গভীর ক্ষতচিহ্ন সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কি হবে? 2 দাগে বি ইজ দ্য রিজন ফর এ, বি হচ্ছে এর কারণ, স্টেটমেন্ট বিটা হচ্ছে কারণ, তার ফলটা হচ্ছে স্টেটমেন্ট এ। এবার আমরা 3 দাগের প্রশ্নে যাব। 3 দাগের প্রশ্নে দেখ, এ গ্রে ব্যাবুন সিট স্ট্যাচু লাইক অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি ওয়াচিং দ্য সানরাইজ। ক্রেস্ট মানে কি বলা হয়েছিল? মগডাল। একটা ধূসর রঙের বাঁদর গাছের মগডালে স্ট্যাচুর মতো বসে রয়েছে, একটা মূর্তির মতো বসে রয়েছে, দিয়ে সানরাইজ মানে সূর্যোদয়টাকে দেখছে।
স্টেটমেন্ট বিতে কি বলা হয়েছে, দ্য বেবুনস অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে অন দ্য লোয়ার বাউস অফ দ্য ট্রি। বেবুনের যে ছানা বাচ্চা কাচ্চাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অপেক্ষাকৃত নিচু যে শাখা প্রশাখা বা ডালপালা গাছটা রয়েছে তাতে লাফাচ্ছে এবং খেলাধুলো করছে। এখানে দেখ দুটো জিনিস, এখানে তুই উপর নিচ দেখলে হবে না, যে ও উপরে রয়েছে তার বাচ্চা কাচ্চা নিচে রয়েছে, এভাবে হবে না। তুই যদিও এই কথাটা দুটো কনজিকিউটিভ লাইনেই রয়েছে, ঠিক আছে, এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন দ্য লোয়ার বাউজ হিজ পিনি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে এখানে বিপরীত সেই অর্থে কিছু কথা নেই, বেবুনের কথাটা বলা হয়েছে, তারপরে বেবুনের যে বাচ্চা তাদের কথা বলা হয়েছে, দুটো এই কথাই পরপরই রয়েছে। কিন্তু এই দুটো কথা কি একটা অন্য কারোর কারণ? নিশ্চয়ই নয়। দুটো কথা কি পুরোপুরি বিপরীত, মানে এমন কিছু কথা বলা হচ্ছে যেটাতে পরস্পর বিরোধী কোনো মন্তব্য আছে? সেটাও না। এই দুটো কথার মধ্যে কি কোনো একটা সত্যি কোনো একটা মিথ্যে? সেটাও না, দুটোই সত্যি। তাহলে আর বাকি কি পড়ে থাকে? যে দুটো কথা ইন্ডিপেন্ডেন্ট, মানে দুটো কথা নিজেই স্বয়ংসম্পূর্ণ, পরস্পরের সাথে সংযুক্ত নয়, জাস্ট বিবৃতির প্রেক্ষিতে, বর্ণনার প্রেক্ষিতে বলা রয়েছে কবিতাতে। তাহলে তিনেরটাও অপশান আমরা করব ডি। চারের প্রশ্নে বলা হচ্ছে দ্য ওয়াটার লিলিজ ব্লুম ইন ডাইরেক্ট সানলাইট অ্যাওয়ে ফ্রম দ্য ট্রিজ শ্যাডো। এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে, জলের লিলি ফুলগুলো যে ফোটে সেই এখানে প্রশ্নে না একটু আমার মনে হচ্ছে প্রশ্নে কোথাও একটু ভুল আছে। এই কারণে বলছি ভুল আছে, আইদার প্রশ্নের গাফিলতি রয়েছে বা প্রশ্নের অপশানের গাফিলতি আছে বা একটু গন্ডগোল আছে। কেন বলছি, এই জল লিলিগুলো যে ফোটে এটা যে ডাইরেক্ট সানলাইটে ফোটে এ কথা একদমই বলা নেই। আমি লাইন পড়ে শোনাচ্ছি। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্য হোট ট্রি, ওই ছায়াতে, ওই বড় ট্যাঙ্কে যে ছায়াটা পড়েছে ওই ছাওয়াতে, যেটা হোর ট্রি মানে প্রাচীন গাছটার যে ছায়া পড়েছে, সো বিউটিফুল অ্যান্ড ভার্স দ্য ওয়াটার লিলি স্প্রিং, খুব সুন্দর এবং বৃহৎ ওই ছায়ার মধ্যে ওইখানে হচ্ছে ওই জল লিলিগুলো ফোটে, লাইক স্নো এনম্যাস্ট, মানে পুঞ্জীভূত তুষারের ন্যায় জল লিলিগুলো ফোটে। এখন এখানে বলেছে যে ওয়াটার লিলিজ ব্লুম ইন ডাইরেক্ট সানলাইট, সরাসরি সূর্যালোকে ফোটে, তাই এটা একটা ভুল আছে, মানে তথ্যগত ভুল আছে, অ্যাওয়ে ফ্রম দ্য ট্রিজ শ্যাডো, গাছের ছায়া থেকে দূরে। কিন্তু এখানে তুই একটা জিনিস দেখ, দ্য ট্রি, দ্বিতীয় স্টেটমেন্টে বলা আছে দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড বিউটিফুল কাস্টিং এ ব্রড শ্যাডো ওভার দ্য ওয়াটার, যে গাছ হচ্ছে খুব বড় এবং সুন্দর, একটা বিশাল ছায়া তৈরি করেছে সে জলের ওপরে, ঠিক আছে। বেশ, এবারে কি ব্যাপারটা দাঁড়ালো, এখানে তাহলে প্রথম তথ্যটা কিন্তু মিথ্যে, কারণ ডাইরেক্ট সানলাইটে তো ফোটে না, ছায়ার আড়ালে গিয়ে তো, ছায়া থেকে বেরিয়ে গিয়ে তো জল লিলিগুলো ফোটেনি। কিন্তু অপশানে তোর কোথাও এ ফলস এরকম অপশান কি পাচ্ছিস না। একটাই অপশান দেওয়া হচ্ছে সিতে, যে এ ট্রু বি ফলস, প্রথমটা সত্যি দ্বিতীয়টা মিথ্যে। তাহলে প্রথমটা মিথ্যে, এই অপশানটা এখানে নেই। এবার তুই কি করবি? এবারে দুটোকে কি একদম ইন্ডিপেন্ডেন্ট বলে দিতে পারবি সেই অর্থে? গাছের ছায়া, যেরকম বেবুনের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল কি, বেবুনের অ্যাক্টিভিটির সাথে বেবুনের বাচ্চার অ্যাক্টিভিটিরও কোনো সম্পর্ক ছিল না, সেটা জাস্ট একটা বর্ণনা ছিল। এখানে কি বলেছে, একটা বড় জলাধারে গাছের ছায়াটা পড়েছে, সেই ছায়াতে হচ্ছে জল লিলিগুলো ফুটেছে এবং খুব সুন্দর পুঞ্জীভূত তুষারের ন্যায় সেটাকে দেখতে লাগছে, এবং গাছটা সুপ্রাচীন, তার একটা বৃহৎ ছায়া, বিশাল ছায়া ওই জলের ট্যাঙ্কের জলে পড়েছে। তা এখানে তো পরস্পর একটা সংযুক্তি কোথাও না কোথাও আছে, এখানে তো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট নয় ব্যাপারটা। আবার এখানে ভুল ঠিকের জায়গাতেও, অপশানের জায়গাতে সেটা নেই। আবার গাছটা ছায়া পড়েছে বলেই সেখানে জল লিলিগুলো ফুটেছে এটা ঠিক বলা যায় না। জল লিলি প্রকৃতির নিয়মে এমনিই ফুটতো, গাছের ছায়াটা ওখানে পড়েছে, সেইখানে জল লিলিগুলো ফুটে আছে, সেটাকে এরকম দেখতে লাগছে, এইটুকুই। তাহলে এখানে একটা জিনিস ধরা যেতে পারে, এটা উত্তরের প্রশ্নের গণ্ডগোল আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস ধরা যেতে পারে, যে একটা জায়গায় আমি সরাসরি সূর্যালোকের ডাইরেক্ট সানলাইটের কথা বলছি, আরেকটা জায়গায় আমি শ্যাডো বা ছায়ার কথা বলছি। সেই জায়গায় তথ্যগত দিক থেকে দেখলে দুটো জিনিস পরস্পর বিরোধী কিছুটা সেই অর্থে। না হলে এটা বি এর দাগও হতে পারে, ডি এর দাগও হতে পারে, এর দাগও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি বলছি এখানে প্রশ্নগত একটু ভুল আছে, এটাকে এর দাগের উত্তরটা হিসেবে ধরতে পারিস যদি এটাকে সূর্যালোক আবার ছায়া এই হিসেবে দেখা যায়। আর দুটোকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমি এই কারণে দেখতে চাইছি না, বি আসছি কোনোভাবেই হবে না। গাছের ছায়া পড়েছে বলে জল লিলি ফুটেছে এটা নয়, আর এটা সত্যি ওটা মিথ্যে এটাও তো হচ্ছে না, কারণ হলে প্রথমটা মিথ্যে দ্বিতীয়টা সত্যি হতে পারত। যদি সেরকম অপশান পরীক্ষায় থাকে তাহলে তাই হবে। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট পুরোপুরিও ইন্ডিপেন্ডেন্ট নয়, কারণ দুটো জিনিস খুব ক্লোজলি রিলেটেড।
যেখানে বেবুন আর বেবুনের বাচ্চার সাথে না তাদের বেবুনের অ্যাক্টিভিটি না বাচ্চার অ্যাক্টিভিটি, বা যে কারণে ওখানে জাস্ট একটা বর্ণনা করতে হয় তাই পরপর বর্ণনা আছে বলে, কিন্তু এখানে যেখানে গাছের ছায়াটা পড়ছে সেখানে জল লিলিগুলো ফুটে আছে, এই স্টেটমেন্টটা ঠিক ওটার মতো নয়। তাহলে কি হবে, এটা আইদার এ হবে, যেটা হওয়ার চান্স এখানে বেশি এখানে অপশানের মধ্যে, নয়তো এটাকে ডি করা যায়, তবে আমি এটাকে এ করার পক্ষপাতী। এবার 5 দাগের প্রশ্নটা দেখ। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট। ক্যাজুরিনা গাছটা কবির কাছে অত্যন্ত প্রিয়। দ্য ট্রি ইজ লিঙ্ক টু দ্য পোয়েটস পাস্ট অ্যান্ড দ্য কম্পেনিয়ন্স উইথ হুম সি প্লেড। খুব সোজা প্রশ্ন, এখানে কোনো জটিলতা নেই। এখানে চোখ বন্ধ করে বি ইজ দ্য রিজন অফ এ হবে। বি স্টেটমেন্টটা এ স্টেটমেন্টের কারণ। কেন কি, ক্যাজুরিনা গাছ কবির কাছে খুব প্রিয়, কারণটা কি, দ্য ট্রি ইজ লিঙ্ক টু দ্য পোয়েটস পাস্ট, এই গাছটা কবির অতীতের সাথে যুক্ত, অ্যান্ড দ্য কম্পেনিয়ন্স উইথ হুম সি প্লেড, এবং সেই সঙ্গী সাথীদের সাথে যুক্ত যাদের সাথে কবি খেলাধুলো করতেন। তাহলে কবি সেই সঙ্গী সাথীরা যাদের সাথে কবি খেলাধুলো করতেন এবং কবির যে অতীত সেটার সাথে গাছটা যুক্ত হওয়ার কারণেই তো গাছটা কবির কাছে এত প্রিয়। তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা প্রথম স্টেটমেন্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন আমরা বলতে পারি বি ইজ দ্য রিজন ফর এ। এখানে আর বাকি অপশানগুলোকে দেখারই দরকার নেই, ঠিক আছে। এবারে আমরা 6 দাগে চলে আসছি। দ্য পোয়েট হিয়ার্স দ্য ডার্জ লাইক মারমার সিমিলার টু দ্য সাউন্ড অফ দ্য সি অন এ বিচ। ঠিকই আছে, এটা পেজ নাম্বার 81-এ একদম থার্ড স্ট্যান্ডার শেষের দিকেই কথা বলা হয়েছে যে ওই শোকবিহল বিলাপের বিড়বিড়, সেই বিড়বিড়ের শব্দের মতো এই যে সাউন্ডটা যেটা শুনছেন কবি, সেটা আসলে কিসের সাউন্ডের মতো মনে হচ্ছে, একটা সিঙ্গেল বিচ। ওখানে কবিতাতে সিঙ্গেল ছিল, এখানে সিঙ্গেল কথাটা দেয়নি, যে একটা নুড়ি পাথরযুক্ত বিচে সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার যে শব্দ, সেই শব্দের মতো লাগছে কবির ওই শোকবিহল বিড়বিড় করাটা, যেটা আসলে গাছেরই বিলাপ ছিল, তাই না। স্টেটমেন্ট বিতে কী বলা হচ্ছে, দ্য মারমার ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য ট্রিজ এল, YELL, এল মানেও হচ্ছে চিৎকার বা গোঙানি বা শব্দ। এখানে ওই মারমার মানে ওই বিড়বিড়ানিটাকে বর্ণনা করা হচ্ছে ওই গাছটার গোঙানি হিসেবে বা চিৎকার হিসেবে। নট রিচিং টুয়ার্ডস দ্য আননোন ল্যান্ড, এইখানে একটা ভুল করে দিয়েছে। দেখ একদম লাস্ট লাইনে কি ছিল, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ডস মে রিচ, যেটা অজানা অচেনা দেশে অজানা কোনো ভূমিতে ল্যান্ডে সেটা পৌঁছে যাচ্ছে। যে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ, একটা অদ্ভুত শব্দ, এটা গাছের বিলাপ। দ্যাট হ্যাপলি, যেটা ভাগ্যক্রমে বা কোনো ক্রমে বা সৌভাগ্যক্রমে, দ্য আননোন ল্যান্ড মে রিচ, কোনো অজানা দেশে ওটা পৌঁছে যেতে পারে। তাহলে আননোন ল্যান্ডে এটা পৌঁছচ্ছে, কিন্তু এখানে কি বলেছে, নট রিচিং টুয়ার্ডস দ্য আননোন ল্যান্ড, অজানা জায়গাতে পৌঁছচ্ছে না, তাহলে তো এটা ভুল। তাহলে এখানে অপশানের মধ্যে লেগে যাচ্ছে এটা এ ট্রু বি ফলস, প্রথমটা সত্যি দ্বিতীয়টা মিথ্যে, ঠিক আছে। 7 দাগে, দ্য পোয়েট হিয়ার্স দ্য ওয়েল অফ দ্য ট্রি ইভেন ইন ডিস্টেন্ট ল্যান্ড সাচ অ্যাজ ফ্রান্স অ্যান্ড ইটালি, কবি এই গাছের গোঙানিটা শুনতে পান বহু দূরের দেশে থেকেও, যেমন ফ্রান্স বা ইটালিতে থেকে। স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে, দ্য পোয়েট অ্যাসোসিয়েটস দ্য ওয়েল উইথ মেমোরিজ অফ দেয়ার চাইল্ডহুড ইন দেয়ার নেটিভ ল্যান্ড, কবি এই গাছের যে বিলাপটা, এই ওয়েল উইথ দ্য, এই গাছের বিলাপটাকে তিনি তার স্মৃতি, ছোটোবেলার শৈশবের স্মৃতির সাথে যুক্ত করছেন, যেটা তার নেটিভ ল্যান্ড মানে ভারতবর্ষের সাথে যুক্ত। এবারে এইখানে একটা ব্যাপার আছে, এখানে তুই বলবি যে ওখানে তো ওটা বেবুনের ক্ষেত্রে ওটা ইন্ডিপেন্ডেন্ট হলো, আগে যে আমরা যে প্রশ্নটা করে এলাম একটু আগে, বেবুন এবং বেবুনের বাচ্চা কাচ্চার যে কথাটা রয়েছে, তো সেই প্রশ্নটার রেসপেক্টে এখানে তুই যদি একটু বইটা খুলে দেখিস, আমি অনুরোধ করব বইটা খোলার জন্যে, বইটা খুললে দেখতে পাবি ফ্রান্স আর ইটালির কথাটা কোন জায়গাতে আছে, আর এই নেটিভ ল্যান্ডের যে চাইল্ডহুডের নেটিভ ল্যান্ডের কথাটা কোন জায়গাতে আছে। পেজ নাম্বার 82, 4th স্ট্যান্জা। দেখ ফ্রান্স আর ইটালির কথাটা এখানে আছে, I have heard that well far away in the distant lands by many sheltered bay, when slumbered in his cave the water wrath and the waves gently kiss the classic shore of France and Italy beneath the moon. এটা অন্য জায়গাতে আছে, যে আমি এটা দূর দেশ থেকে বা দূর মহাসাগরের পার থেকে শুনতে পাই, যখন জলের দেবতা বা জলের ভূতেরা তাদের গুহার মধ্যে ঘুমিয়ে থাকে, এবং যখন ফ্রান্স বা ইটালির চিরাচরিত যে সমুদ্রের বীচগুলোতে এসে ঢেউ আছড়ে পড়ে, সেই সময় আমি এটা শুনতে পাই, ঠিক আছে, এই ওয়েলটা, এই গোঙানিটা। আর নেটিভ ল্যান্ডের কথাটা কখন বলা হচ্ছে, যে এভরি টাইম দ্য মিউজিক রোজ, যখনই এই মিউজিকটা ওঠে, বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইন অফ দ্য ট্রি, যখন এই গানটা বেজে ওঠে তখন আমার মনের মধ্যে এই গাছের একটা অপার্থিব সুন্দর রূপ
বা আকৃতি, এখানে ফর্ম মানে আকার, আকৃতি, রূপ, যা খুশি বলতে পারিস, সেইটা আমি যখন দেখি দাই ফর্ম, সেই ফর্মটা, সেই রূপটা, ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি ইন মাই ওন নেটিভ লাভ নেটিভ ল্যান্ড, যেন তোমাকে আমি আমার নেটিভ ল্যান্ডে, নিজের ভালোবাসার সেই নিজের দেশের স্বভূমিতে আমি তোমাকে দেখতে পাই। দুটোর মধ্যে অনেক ফারাক আছে, দুটো জায়গা অন্য জায়গাতেই আছে, ঠিক আছে। এখানে এই গোঙানিটার শব্দটা সেইটাকে ধরা হচ্ছে না, নেটিভ ল্যান্ডের কথাটা অন্য প্রসঙ্গে আছে। যখন গাছটাকে কবি অন্তর থেকে, অন্তর্দৃষ্টি দিয়ে যখন কবি দেখেন, তখন গাছটাকে ওই নেটিভ ল্যান্ডে ওইভাবে কবি দেখতে পান, তার যৌবনের বা তার শৈশবকালের যে প্রাইম টাইমটা ছিল সেই সময়টার রেসপেক্টে গাছের একটা অকৃত্রিম রূপ কবি দেখতে পান। আর কবি ওই গোঙানিটা শুনতে পান ডিস্টেন্ট ল্যান্ডে, যখন তিনি ফ্রান্সে আছেন, ইটালিতে আছেন, তখনও সেই গাছের বিলাপটা যেন কবি শুনতে পান। এই দুটো তথ্য কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে। কারণ জিনিস দুটো যদি সেম হতো তাহলে বি কন্ট্রাডিক্টস এ বলে দেওয়া যেত, যে বিতে বলা হচ্ছে নেটিভ ল্যান্ডের কথা, এতে বলা হচ্ছে ফ্রান্স অ্যান্ড ইটালির কথা, কিন্তু ব্যাপারটা পুরোটা যে এক্স্যাক্টলি একরকম তা কিন্তু নয়। প্রথমটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোঙানি, একটা বিলাপ। দ্বিতীয়টাতে হচ্ছে একটা শৈশবের স্মৃতির সাথে তিনি অ্যাসোসিয়েট করছেন। তাহলে প্রথমটাতে একটা নেতিবাচক বা শোকবিহল ব্যাপার আছে, দ্বিতীয়টাতে কিন্তু সেটা নেই। তাই এখানে কন্ট্রাডিক্ট সেইভাবে যে হচ্ছে সেটার বোঝাও যাচ্ছে না, মানে। আর বি এর কারণ তো একেবারেই নয়, একটা সত্যি আরেকটা মিথ্যে সেটাও হবে না। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট করাটাই বোধহয় ভালো, কারণ দুটো তথ্য দুটো জিনিসকে বোঝাচ্ছে। কবি যেভাবে কবির অনুভূতিকে কবি বর্ণনা করেছেন, সেখানে দুটো জায়গাতে দুটো তথ্য, আর এই দুটো জিনিসের মধ্যে গ্যাপ অনেকখানি। এবার তুই বলবি যে বেবুনের ক্ষেত্রে সেটা কেন হলো না, বেবুনের সাথেই তো তার বাচ্চা কাচ্চাদের কথা, কিন্তু বেবুনের সাথে বেবুনের অ্যাক্টিভিটি আর তার বাচ্চার অ্যাক্টিভিটি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট। ওটা হতে পারে পরপর কনজিকিউটিভ লাইনে ছিল, আর এখানে তো টোটালি একটা অলটুগেদার বড় গ্যাপের মধ্যে রয়েছে। বোঝাতে পারলাম? 8 দাগে দেখ, দ্য পোয়েটস ইনার ভিশন অফ দ্য ট্রি রাইজেস হোয়েন এভার দ্য মিউজিক ইজ হার্ড। এই কথাটাই বলেছে, কবির অন্তর্দৃষ্টিটা জেগে ওঠে যখন কবি এই মিউজিক বা সঙ্গীতটা শুনতে পান। স্টেটমেন্ট বিতে বলছে, দ্য পোয়েট এনভিশনস দ্য ট্রি অ্যাজ ইট ওয়াজ ডিউরিং দেয়ার হ্যাপি ইউথ ইন দেয়ার নেটিভ ল্যান্ড। কবি এই গাছটাকে কল্পনা করেন বা দেখতে পান যখন তার ইউথের, মানে প্রাইম যৌবনের সেই সুখী সময় নিজের স্বভূমিতে যখন তিনি ছিলেন, সেইভাবে এটাকে তিনি দেখতে পান। এবারে এই কথাটা, বরং এই দুটো কথা আমি একটু আগে যখন কবিতার লাইনটা পড়ে শোনালাম, তখন কি বলা ছিল, এ দেখ, নেটিভ ল্যান্ডের কথাটা যেখানটায় ছিল, অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং যখনই সেই সঙ্গীতটা জেগে ওঠে, বিফোর মাইন ইনার ভিশনস রোজ এ ফর্ম সাবলাইম, তখন আমার অন্তরে একটা অপার্থিব অপরূপ আকার বা রূপ আমি দেখতে পাই। দাই ফর্ম, তোমার সেই রূপ, ও ট্রি, ও গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, মানে যেন আমার সুখী শৈশবকাল বা যৌবনকালে আমি তোমাকে আমার ভালোবাসার স্বদেশভূমে দেখছি। ব্যাপারটা এইটা দাঁড়াচ্ছে। তাহলে এইখানে এটা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে, যে দ্য পোয়েট এনভিশনস দ্য ট্রি অ্যাজ ইট ওয়াজ ডিউরিং, কবি যখনই গাছটাকে দেখছেন, তার দৃশ্যপটে কবি কল্পনা করছেন সেই ভালোবাসার স্বদেশ, তার নিজের দেশে ওই গাছটাকে কবি যখন তার নিজের শৈশবকাল বা যৌবনকালের একদম মুখ্য সময়টাতে, মূল সময়টাতে কবি ওটাকে দেখছেন, তখনই কিন্তু কবি ভেতর থেকে সেই ওই যখনই একটা ওই সঙ্গীতটা বেজে উঠছে, তখন কিন্তু কবি ভেতরের থেকে ওই গাছটাকে দেখতে পাচ্ছেন যখন ওই সঙ্গীতটা বেজে উঠছে। মানে এই দুটো কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বি ইজ দ্য রিজন ফর এ হবে, এখানে অন্য কিছু হবে না। এটা তো বিপরীত কথাও নয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট তো এই কারণেও নয় কারণ দুটো একদমই পরস্পর সম্পর্কযুক্ত। আমি কবিতার লাইন পড়ে শুনিয়ে দিলাম, এটা 4th স্ট্যান্জাতেই আছে, ঠিক আছে। আর সত্যি মিথ্যা তো হবেই না এখানে। এবার তারপরে শেষ প্রশ্নটা, দ্য পোয়েট হোপস দ্য ক্যাজুরিনা ট্রি উইল বি রিমেম্বার্ড লাইক দ্য ইমর্টাল ট্রিজ অফ বোরোডেল সিম্বলাইজিং টাইমলেস ইমোশনস। কবি আশা করেন যে এই ক্যাজুরিনা গাছটাকে মনে রাখা হবে অমর গাছ হিসেবে, ইমর্টাল ট্রিজ হিসেবে, বড়োডেলের অমর বা চিরকালীন যে অমরত্ব পেয়ে গেছে যে গাছগুলো, সেই গাছগুলো হিসেবে, সিম্বলাইজিং টাইমলেস ইমোশনস, যে যুগ চলে যাবে, সময় চলে যাবে, কিন্তু অনুভূতি আবেগ একই থাকবে। ওই গাছগুলোর মতো, বড়োডেলের ভ্যালির ওই গাছগুলোর মতো এই গাছটা অমরত্ব পেয়ে গেছে। স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে, দ্য পোয়েট ডিজায়ার্স টু রাইট এ পোয়েম ইন অনার অফ দ্য ট্রি। কবি একটা কবিতা লিখতে চান বা কবিতা লিখছেন এই গাছটাকে উৎসর্গ করে,
গাছটার সম্মানার্থে হুইচ হ্যাজ চেরিশড বাই দোজ নাও ডিপার্টেড, হুইচ ওয়াজ চেরিশড বাই দোজ হু নাও ডিপার্টেড, মানে সেই গাছটাকে যারা আরও চেরিশ করেছিল, গাছটাকে আরও যারা সমৃদ্ধ করেছিল, যারা আজ পৃথিবীতে নেই, তাদের কাছেও, মানে এই কবি এই মানে কবিতাটা লিখছেন একটা গাছটাকে সম্মানার্থে, গাছটাকে সম্মান জানিয়ে, গাছটাকে উৎসর্গ করে, যাদের এমনকি গাছটাকে যারা উৎসর্গ আগে চেরিশও করেছিল, তারা যারা নেই তারাও। তাহলে কি দাঁড়ালো? এখানেও তো একটা পরস্পর সম্পর্কযুক্ত ব্যাপার চলে এলো না, 9 দাগে এটা বিই তো হবে। এখানে দেখ পরিষ্কার লেখা আছে শেষ 3টে লাইনে, দাও উইক দ্য ভার্স, যদিও এই কবিতাটা খুবই দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, এটা কিন্তু তোমার সৌন্দর্যটাকে তুলে ধরবে এবং পুনরাবৃত্তি করবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, মৃত্যুর অভিশাপ থেকে তোমাকে এই ভালোবাসাটা বাঁচাবে। এখানে কবিতা এই কথাটা, কবি এই কথাটা বলেছে। আবার এই কথাটাও তার একটু ওপরে বলেছে যে মেস্ট দাও বি নাম্বার, তোমাকে কিন্তু মনে রাখা হবে, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমি থাকবো না, আমার যখন দিন ফুরিয়ে যাবে, উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল, ওই ডেথলেস মৃত্যুহীন গাছগুলো, বড়োডেল ভ্যালির, বড়োডেল উপত্যকার মৃত্যুহীন গাছগুলোর মতো কিন্তু তোমাকে মনে রাখা হবে যখন আমি ফুরিয়ে যাবে। এবং সেটার জন্যই কবি কী করছেন, কবি গাছটার সম্মানার্থে একটা কবিতা রচনা করে যাচ্ছেন, যে কবিতাটা কবি মারা যাওয়ার পরেও থেকে যাবে এবং গাছটার যে অনন্তকাল ধরে যে গাছটা চিরকালীন রয়ে যাবে, সেই অমরত্বটা গাছটাকে দেবে। তো এখানে তো একটা কজ এফেক্ট রিলেশন চলেই আসছে। তাহলে তো এখানে দুটো বিপরীত কথাও নয়, সত্যি মিথ্যাও নয়, দুটো ইন্ডিপেন্ডেন্টও নয়, তাই জন্য এখানে বি ইজ দ্য রিজন ফর এ। ঠিক আছে, তো এতদূর থাক এখন। পরে আমরা অন্য একটা কিছু নিয়ে, এটারই অন্য কোনো স্টেটমেন্ট বা অন্য কোনো অ্যাজারশন রিজনিং, অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই থাক।